প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব চান্দু আছি আপনাদের সাথে। মুক্ত কথা অনুষ্ঠানের আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মিজানুর রহমান, যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মেহেরপুর জেলা শাখার সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে সামনের নির্বাচনে, দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি কমিউনিস্ট পার্টি বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা থেকে মেহেরপুর 1 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। কথা বলবো তার দলের সাংগঠনিক অবস্থা, নির্বাচনী প্রস্তুতি সহ নানান বিষয় নিয়ে। নিশ্চয়ই সাথে থাকবেন। অ্যাডভোকেট মিজানুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে মুক্ত কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যদি আলোচনাটা এভাবে শুরু করি যে সাংগঠনিক পরিস্থিতি কেমন, যেহেতু নির্বাচন করবেন, আপনি মনোনীত প্রার্থী হয়েছেন, সাংগঠনিক অবস্থা যদি খুব স্বল্প ইয়েতে। সাংগঠনিক অবস্থা বলতে আপনি জানেন যে কিছুদিন আগে আমাদের জেলা কমিটির সভাপতি কমরেড জালাল উদ্দিন মৃত্যুবরণ করেছেন। আমি অবশ্য এটা শুরুতেই আমার উচিত ছিল, আমি প্রয়াত কমরেড জালালউদ্দিন ভাইয়ের স্মৃতির প্রতি আসলে সম্মান জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার মাগফিরাত কামনা করছি। উনি আমাদেরকে একদম অভিভাবকের মতো ধরে রেখেছিলেন, বটগাছের মতো ছিলেন, ছায়ার মতো। তার নির্বাচন করার একটা ব্যাপক অভিজ্ঞতা ছিল। উনি খুব ভালো সংগঠক ছিলেন। উনি নাই, যে কারণে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে। তারপরে সাংগঠনিকভাবে আমরা মোটামুটি উম গুছিয়ে উঠেছি। গত শনিবার ৮ তারিখে আমাদের মেহেরপুর জেলা কমিটির, তার সাথে ৩ উপজেলা এবং মেহেরপুর পৌরসভা, এই সকলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটি মিটিং হয়, যেটা নির্বাচনে জেলা থেকে মনোনয়ন সংক্রান্ত। মেহেরপুর ১ আসনে সর্বসম্মতিক্রমে আমাকে আহ, মনোনয়ন প্রদান করে জেলা কমিটি। আর মেহেরপুর ২ আসনে আসলে কমরেড জালাল উদ্দিন ছিলেন প্রার্থী সভাপতি। উনি মৃত্যুবরণ করায় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে একাধিক ক্যান্ডিডেট তাদের আহ, মনোনয়ন চেয়েছেন। আসলে সেইটা অনিষ্পন্ন অবস্থায় রাখা হয়েছে এবং আমাদের আহ, কেন্দ্রীয় কমিটি একটি মনোনয়ন বোর্ড গঠন করেছে ঢাকাতে, 11 সদস্য বিশিষ্ট। যে সকল আসনে জেলা কমিটি থেকে ফাইসাল্লা করার সুযোগ হবে না, সেটা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সমাধান করে দিবেন। এছাড়া আমাদের এবার নির্বাচনে একটা বৃহত্তর জোট হচ্ছে। আপনি জানেন, ইতিমধ্যে 6টা দলের সমন্বয়ে আমাদের বাম জোট আছে। আরো কিছু দল একত্রীকরণ হয়ে একটি বৃহত্তর যুক্ত ফ্রন্ট গঠন করে নির্বাচনের প্রস্তুতি চলছে। ফলে হয়তো অধিকাংশ আহ, আসনে আমাদের সিপিবি নিজস্ব প্রার্থী থাকলেও কিছু আসন হয়তো শরিকদের ছেড়ে দিতে হতে পারে। সেই কারণে মনোনয়ন বোর্ডের কার্যক্রমটা আসলে অন্যান্যবার যেরকম ব্যাপক থাকে, হুম। এবার তার থেকে ব্যাপক। আসলে তার প্রার্থী থেকে বাছাই। ব্যাপক ইয়েতে আপনার মেহেরপুরের যে সাংগঠনিক অবস্থা, এই সাংগঠনিক অবস্থায় দাঁড়িয়ে আপনি নির্বাচনের নিয়ে কতটুকু কি প্রত্যাশা করছেন? নির্বাচনের প্রত্যাশা বিষয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি যে দিক নির্দেশনা দিয়েছেন, হুম। আমাদের জেলা কমিটিরও সিদ্ধান্ত একই, আচ্ছা। যে আমরা নির্বাচন করব। নির্বাচনে বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন, সেই আইন মেনে ভোটারদের কাছে যেভাবে যাওয়া দরকার হুম। সেভাবে আমরা যাব। এবং নির্বাচন কমিশনের যে আইন, সে আইন মেনে আমরা নির্বাচনী ব্যয় এবং আনুষঙ্গিক যা কার্যক্রম পরিচালনা করব। হুম। এবং সাংগঠনিকভাবে আমরা প্রতিটা গ্রামে গ্রামে যেয়ে ভোট চাইব। এবং জনগণ যদি মনে করে যে তাদের মুক্তির জন্য একমাত্র কমিউনিস্ট পার্টি পারে তাদের প্রকৃত মুক্তি এনে দিতে, তাহলে জনগণ আমাদের অবশ্যই ভোট দিবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে জনগণের কাছে আমার অনেক প্রত্যাশা, যে জনগণ 1971 সাল থেকে আজ পর্যন্ত দেখে আসছে যে কমিউনিস্ট পার্টি সবসময় সাধারণ জনগণের জন্য কথা বলে, খেটে খাওয়া মানুষের জন্য কথা বলে, রিক্সা শ্রমিক সহ সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষের আশ্রয়স্থলই কমিউনিস্ট পার্টি।
সেই কারণে আমি মনে করি সাংগঠনিক অবস্থা বাংলাদেশের এই মেহেরপুরের মধ্যে কমিউনিস্ট পার্টি যাই হোক না কেন, সাধারণ জনগণ কমিউনিস্ট পার্টিকে ভালোবাসে এবং আমার মনে হয় কমিউনিস্ট পার্টি এবার মেহেরপুরে খুব ভালো ফলাফল করবে। কমিউনিস্ট পার্টির বক্তব্য, বাংলাদেশের বাম রাজনীতির সাথে যারা যুক্ত তাদের বক্তব্য অবশ্যই খুব জনগণধর্মী, এবং বলাই যায় যে তারা একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন, খুব জোরালোভাবে প্রতিনিধিত্ব করছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে খুব সাধারণ মানুষ যারা, যাদের সত্যিকার অর্থে একটা মুক্তি দরকার, সেই মুক্তির লক্ষ্যে আমাদের একটা, সেই যদি আমরা ৭১-এ ফিরে যাই, যে এদেশটা আসলে যে কারণে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন, ৫৪-৫৫ বছরে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। সেক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত বাম সংগঠনগুলো আছে তাদের তো আসলে কোনো ঐক্যবদ্ধ শক্তি তৈরি হলো না, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকলো। সেই ক্ষেত্রে কি আসলে জনগণের কাছে এর কোনো দায় নাই আপনাদের, যে আসলে এই যে বিচ্ছিন্নভাবে আছেন আপনারা, সংগঠিত হতে পারলেন না, ছোট 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 আকারে প্রতিনিধি, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আসলে সংখ্যাতত্ত্ব দিয়ে একটা পার্টির আদর্শকে বিচার বিশ্লেষণ করা যায়, সত্য মিথ্যা নিরূপণ করা যায়, সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসও করি না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। তো সেক্ষেত্রে আপনি এই বাংলাদেশের যে বামেদের যে রাজনীতি কিভাবে ব্যাখ্যা করবেন, এবং সেই প্রেক্ষাপটে আপনি খুব তৃণমূল পর্যায়ে একটা জেলা পর্যায়ের একটা নেতা, কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি আহ, সদ্য দেখবেন যে ব্যাটারি চালিত অটোরিকশা, হুম, সাধারণ রিক্সা, হুম, ভ্যান, এইগুলো চলাচলের উপরে সরকারের কিন্তু একটা ব্যাপক নিষেধাজ্ঞা হুম, খড়গ এসেছিল। হুম, বিগত আওয়ামী লীগ সরকার আমলে এসেছিল। হুম, তখনও কোনো রাজনৈতিক দল এর প্রতিবাদ করেনি, হুম, একমাত্র বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি প্রতিবাদ করেছে। এবং হুম, এই সিপিবির নেতৃত্বাধীন যে ৬ দলীয় বাম জোট আছে, এরা রাজপথে সরব ছিল, আন্দোলন সংগ্রাম করে ঢাকা শহরে আমরা এই রিক্সা শ্রমিকদের হুম, যে ন্যায্য অধিকার সেটা বহাল রাখতে সক্ষম হয়েছি। হুম, এবং আমরা আদালতেও গিয়েছি, আমাদের পার্টির ফান্ড থেকে টাকা ব্যয় করে রিক্সা শ্রমিকদের পক্ষে মামলা করে হাইকোর্ট থেকে তারপরে আমরা এই রিক্সা শ্রমিকদের যে অধিকার সেটা আদায় করেছি। আপনি জানেন রিসেন্টলি সিলেটে এই রিক্সা বন্ধের জন্য ডিসি সাহেব মোটামুটি অঘোষিত একটা যুদ্ধ শুরু করে দিয়েছিল রিক্সা শ্রমিকদের সাথে। সেই যুদ্ধে আমার পার্টির যে নেতা কমরেড সুমন, আনোয়ার হোসেন সুমন, উনি এটা রিক্সা শ্রমিকদের সাথে নিয়ে কোর্টে মামলা লড়েছেন, তাদেরকে জামিন করাইছেন এবং আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলেন সাধারণ মানুষের পক্ষে। এই কারণে তাকে শুদ্ধ মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে এবং গতকালকে তিনি জামিন পেয়েছেন। কিন্তু তাকে কিছুদিন জেল খাটতে হয়েছে শুধুমাত্র তাদের পক্ষে মামলা লড়ার কারণে এবং তাদের পক্ষে কথা বলার কারণে। তো এই এই জাতীয় জুলুম নির্যাতন যে সরকারই আসছে কমিউনিস্ট পার্টির উপর করছে, আর কমিউনিস্ট পার্টি সাধারণ জনগণের কথা বলছে, শ্রমিক মানুষের কথা বলছে, এটা আমরা বলতেই থাকবো। তাতে আমাদের উপরে যত নির্যাতনই আসুক, যত নিপীড়ন আসুক, যত জুলুমই আসুক, আর সাধারণ মানুষ এটা বুঝতে শিখেছে। এখন আমি মনে করি বুঝতে শিখেছে। যদি বুঝতে নাই শিখতো তাহলে তো আর সাধারণ মানুষ এই আহ, গত বছর ২৪ সালের জুলাই মাসে রাজপথে নেমে আসতো না। যদিও এটার ফলাফলটা আসলে অন্যরকম হয়ে গেছে, সেটা অন্য সময় আলোচনা করব। কিন্তু আসলে সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে এবং সাধারণ মানুষ যত দ্রুত বুঝবে ততই মঙ্গল। ইয়েতে আপনার, আপনি যে নির্বাচন, যে নির্বাচনটায় আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন, আপনি যে শ্রেণীর কথাগুলো বলছেন যে কমিউনিস্ট পার্টি যাদের প্রতিনিধিত্ব করছেন, আপনি প্রথমেই তো হোঁচট খাবেন যে আপনার নির্বাচনী জামানতের টাকা ছিল ২০,০০০ টাকা, এবার করা হচ্ছে ৫০,০০০ টাকা। নির্বাচনী ব্যয় আপনি জানেন যে আসলে কোটি কোটি টাকা ছাড়া নির্বাচন হয় না। এই অবস্থায় কমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসেবে, আপনি এখানকার প্রার্থী হিসেবে, আপনি এই ব্যয়টাকে কিভাবে মোকাবেলা করবেন, বা নিজে কতটুকু ব্যয় করার সামর্থ্য আছে, পার্টি আপনাকে কতটুকু এ ব্যাপারে আহ, ইয়ে করবে, সহযোগিতা করবে? আসলে পার্টির কেন্দ্রীয় কমিটির সাথে আমার কথা হয়েছে, জি। ওনারা বলেছেন কেন্দ্র থেকে ১ টাকাও ওনারা দিবে না, আচ্ছা। সম্পূর্ণ ব্যয় নিজ তহবিল থেকে করতে হবে। হুম, এখন নিজ তহবিল থেকে করার বিষয়ে যেটা আসছে প্রথমেই মনোনয়নপত্র সংগ্রহ। হুম, গত বছর গত টার্মে নির্বাচনে ছিল যেটা ২০,০০০ টাকা। হুম, এখন যেহেতু কোনো সরকার নাই, হুম, তত্ত্বাবধায়ক সরকার মানে রেগুলার কোনো সরকার নাই, সংসদেও আইন পাস হয়নি,
এমত অবস্থায় নির্বাচন কমিশন হঠাৎ করে একটা বুমেরাং সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে 50,000 টাকা দিতে হবে। এটা একদমই অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত বলে মনে করি আমি। কারণ এই 50,000 টাকা কেন দিতে হবে? কারণ নির্বাচন করতে গেলে আপনাকে বলছেন যে নিবন্ধিত পার্টির অনুমতি লাগবে এবং স্বতন্ত্র দাঁড়াতে গেলেও আপনার একটা মার্জিন ভোটারের স্বাক্ষর লাগছে। হুম। তাহলে এইগুলো যখন একজন প্রার্থী পূরণ করবে, 2%। হ্যাঁ 2% যখন পূরণ করতে হবে, তার মানে তো তার একটা যোগ্যতা আছে। হুম। তো সেই যোগ্যতা যার আছে তাকে কেন 50,000 টাকা দিতে হবে? কারণ এই নির্বাচনের ব্যয় তো শত শত কোটি টাকা, হুম। এমনকি এটা হাজার হাজার কোটি টাকাও ঠেকতে পারে। তো সেই হাজার হাজার কোটি টাকা যখন রাষ্ট্র ব্যয় করবে, কিন্তু এই প্রার্থীদের কাছ থেকে এই টাকাটা পরিমাণটা বাড়ানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যাতে ধনী শ্রেণীর যে আহ, রাজনৈতিক দলগুলো আছে হুম। এগুলোই যারা শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আর খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের যে সংগঠনগুলো আছে হুম। যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে যে হোঁচট খায় শুরুতেই, হুম। সেই কারণেই এই অতিরিক্ত আহ মনোনয়নপত্র ফর্মের মূল্য অতিরিক্ত করা একটা উদ্দেশ্য আমি মনে করি। তাহলে আপনি যদি তাই মনে করেন, তাহলে বৈষম্য বিরোধী একটা আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন সেটা একটা অভ্যুত্থানের রূপ নিল, অভ্যুত্থান সংগঠিত হলো, জুলাই অভ্যুত্থান। সেই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে যারা আসলে এখন সরকারে অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্ব পালন করছেন এবং তাদের নেতৃত্বে দেশ চলছে 1.5 বছর যাবত, এই 14 মাস 15 মাস, তো বৈষম্য তো দূর হলো না, বৈষম্য তো বেড়ে গেল। তাহলে আর সেই বৈষম্য দূর না হয়ে যদি বৈষম্যটা বেড়ে যায়, সেই নির্বাচনে তাহলে এই আপনার দল বা 6 দলীয় যে বাম জোট, আপনারা কিসের ভিত্তিতে তাহলে এ ধরনের একটি নির্বাচনে অংশ নিচ্ছেন? এখন আমাদের পার্টির যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র বৈষম্যের কারণেই বলছি এটা, জি জি বৈষম্য যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন যখন একটা অভ্যুত্থানে পরিণত হয়, তাহলে সেই গভর্নমেন্ট আরো বৈষম্য তৈরি করছেন। আপনি কমিউনিস্ট পার্টির প্রতিনিধি, আপনি সেই নির্বাচনে বা আপনার পার্টি সেই নির্বাচনে যাচ্ছে কিভাবে? এর ইয়েটা কি, ব্যাখ্যাটা কি আসলে? আমার পার্টির স্লোগান 2018 সাল থেকে আমার পার্টির স্লোগান হচ্ছে সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্য বিরোধী হুম। বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো। হুম। অর্থাৎ আমরা 2018 সাল থেকেই জনগণের কাছে এই মেসেজটা দিচ্ছি যে এই সমাজকে বদল করতে হবে। হুম। এই সমাজকে যদি আমরা বদল করতে না পারি তাহলে সাধারণ মানুষের কোনো মুক্তি নাই। হুম। এই সমাজের যে দুরবস্থা, হুম। এখান থেকে বাঁচার একটাই রাস্তা, হুম। সেটা হচ্ছে সমাজকে বদল করতে হবে। হুম। তো সেক্ষেত্রে সমাজ বদল করতে হলে প্রথমেই শোষণ এবং বৈষম্য বিরোধী একটি বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তো এখন যে সরকারি ক্ষমতায় আসছে দেখেন শোষণ এবং বৈষম্য বিরাজমান আছে। হুম। বর্তমান যে ইন্টেরিয়াম সরকার, হুম। ইনি কি শোষণ করছে না? হুম। ইনি নিজের যে প্রতিষ্ঠান আছে তার ট্যাক্স মাফ করে নিচ্ছেন, হুম। আর অন্যান্য প্রতিষ্ঠানের ট্যাক্স ঠিকই আছে। হুম। ঠিক তেমনি ভাবে অনেক প্রতিষ্ঠানেরই বড় বড় প্রতিষ্ঠানের ঋণ হুম। আহ, আপনার মৌকুফ হয়ে যাচ্ছে, ঋণ ঋণও হয়ে যাচ্ছে। হুম। দেখা যাচ্ছে গরিব কৃষক পরিবারের হুম। হয়তো কৃষি ঋণ নিয়েছে হুম। বা এনজিও থেকে ঋণ নিয়েছে, তার বিরুদ্ধে হয়তো 20,000 টাকার জন্য একটা এনঅ্যাক্টের মামলা হচ্ছে, হুম। তাকে জেল খাটতে হচ্ছে। হুম। এই যে একটা পরিস্থিতি, এইগুলো থেকে তো উত্তরণ করতে হলে আপনাকে অবশ্যই প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং এই সমাজ থেকে বৈষম্য এবং এই শোষণকে দূর করতে হলে আপনার বিকল্প ভাবনা আমার মনে আনতে হবে। হুম। সেই ভাবনাটা যদি আপনাকে আনতে হয় তাহলে প্রচলিত যে সমাজ ব্যবস্থার বদল তো এই প্রচলিত সরকার করবে না, এর আগের কোনো সরকারও করেনি, আগামীতে যে সরকার আসবে তারা যদি এই আমাদের সরকার না হয়, গণতান্ত্রিক জনগণের সরকার না হয়, এই সমাজতান্ত্রিক সরকার না হয়, তাহলে তো এই সমাজ বদল হবে না। আর বর্তমান ইন্টেরিয়াম সরকার আসলে মূলত এই জুলাই আন্দোলনে এই ইন্টেরিয়াম সরকারের কয়জন ছিল আপনি বলেন, যারা এখন উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, এরা রাজপথে ছিল? তাহলে কমিউনিস্ট পার্টি সহ 6 দল যদি, জোট 6 দলীয় জোট যদি আসলে নির্বাচনকে বয়কট করতো, তাহলে এই গভর্নমেন্ট কি একটা প্রেসারে পড়তো না? না, প্রেসারে পড়বে না এই কারণে, কারণ হুম। এই গভর্নমেন্ট আসলে আহ, কাউকে কেয়ার করছে না। এই গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে আমরা এই দেশটাকে আমেরিকার তাবেদারি রাষ্ট্রে পরিণত করব, হুম। এটা তাদের উদ্দেশ্য। আর আমরা এই আমেরিকার তাবেদারি বিরুদ্ধে আমরা হুম। লড়াই করছি। আপনি জানেন বন্দর রক্ষায় হুম। আমাদের লং মার্চ হয়েছে। হুম।
এবং এই বন্দরের জীবন দেব তো বন্দর দেব না, হুম। এই শিরোনামে আমাদের আন্দোলন কিন্তু চলমান আছে। এই সরকার যতই চেষ্টা করুক, আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আপনি দেখেন, আপনি যে সরকারের কথা বলছেন তাদের হয়তো, সরকারে যারা মূল দায়িত্বে আছে তাদের হয়তো তেমন কোনো অবদান নেই, কিন্তু যে সমস্ত আহ, তরুণেরা এটা করলো, তার মধ্যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে এখনো দুইজন আছে। নাহিদ ইসলাম এনসিপির, সে তো পদত্যাগ করে চলে আসছে। আমি যদি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলি, তিনি বলছেন যে এই সাম্প্রতিক সময়ের কথা, তিনি বলছেন যে নির্বাচন তো আসলে করতে হলে কিছু না হলে 10-20 কোটি টাকা লাগবে, একদম কোট আন কোট 10-20 কোটি টাকা লাগবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে যাদের কালো টাকা আছে তারাই আসলে নির্বাচনে অংশ নিতে পারবে। আবার উনি আবার বলছেন যে আমি ঢাকা থেকে নির্বাচন করব। 2-3 দিন পরে আবার উনি বলছেন যে উনি ঢাকা থেকে নির্বাচন করবেন, ঢাকা 10-এ ওনার নির্বাচনী মানে ঠিকানা সেটা পরিবর্তন করেছেন, এবং উনি সেখান থেকে নির্বাচন করবেন। তাহলে যদি কারোর ক্ষমতা না থেকে 10-20 কোটি টাকা ছাড়া, তাহলে কি উনি আসলে এই কোটা বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বেও আছেন, তিনি কি তাহলে ইতিমধ্যেই 10-20 কোটি টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন, যার কারণেই তিনি এই নির্বাচন করতে চাচ্ছেন এবং তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন? আপনি কিভাবে দেখেন এটা? আমাদের আসলে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। আসলে সত্যি কথা বলতে, যে আন্দোলন তো সে একা করেনি। হুম। এইটা 1971-এ যেমন আওয়ামী লীগ মনে করে তার নিজস্ব সম্পত্তি, যদিও সেটা জনযুদ্ধ ছিল, হুম। সকল মানুষ অংশগ্রহণ করেছিল। এই জুলাই অভ্যুত্থানও কিন্তু সকল জনগণের অংশগ্রহণ হয়েছে, কোনো একটি প্রতিষ্ঠান বা একটি ব্যক্তি করেনি। কিন্তু এইটাকে আসলে মাঝপথে আমি মনে করি যে কয়েকজন ব্যক্তি ভাবছে তাদের আন্দোলনের ফসল, কিন্তু হুম। তারা একবার নিজেদের নিচের দিকে তাকিয়ে দেখুক। তারা উপরে তাকায় আছে তো শুধু আকাশ দেখছে, নিচের দিকে তাকিয়ে দেখুক যে তাদের হাতে 5টা 5টা 10টা আঙুল, পায়েও 5টা 5টা 10টা আঙুল। হুম। এই যে আন্দোলনের যে সংখ্যা গরিষ্ঠ, যে শহীদের সংখ্যা দেখেন, সংখ্যাগরিষ্ঠ শহীদ হচ্ছে শ্রমিক, রিক্সা চালক, হুম। সাধারণ মানুষ। হুম। কয়জন ছাত্র মারা গেছে, তাদের সংখ্যা কত পার্সেন্ট? সেই ছাত্ররা কি সব কি এনসিপি বা সব কি বৈষম্যের? অন্য রাজনৈতিক দলের সংগঠনের সদস্য আছে না? আমার ছাত্র ইউনিয়নের সদস্য মরেছে না? হুম। মরেছে। আমার শ্রমিক মরেছে, আমার কৃষক মরেছে, আমার সাধারণ রিক্সা চালক মরেছে, রিক্সা শ্রমিক মরেছে। তাহলে এই সাধারণ মানুষ, সাধারণ শ্রমিকরা যে মারা গেছে, হুম। তারা কি এই সরকারে আছে? এই সরকারে নাই। হুম। এই সরকারে মাত্র একজন উপদেষ্টা আছে, হুম। যে ছাত্র থেকে গিয়েছে। এই শ্রমিক শ্রেণী থেকে কাউকে নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। ওই রিক্সা শ্রমিক থেকে কাউকে নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। গার্মেন্টস শ্রমিক থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। বাংলাদেশের যে সকল রাজনীতিবিদরা এই আন্দোলনে রাজপথে ছিল সরাসরি, সেই সকল রাজনীতিবিদদের থেকে একটি লোককে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়। এমনকি যে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, সাংস্কৃতিক জোট একটি গানের মিছিল করেছিল 26 তারিখ, আপনি জানেন, হুম। কারফিউ ভেঙেছিল, সেই সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে থেকেও একজনকে নেওয়া হয়। হুম। যারা উপদেষ্টা হয়েছেন তারা সবাই, একজন বাদে, বর্তমান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাদে সবাই তো বিদেশে ছিলেন, বিদেশ থেকে এসে উপদেষ্টা হয়েছেন। তারা কিভাবে হয় উপদেষ্টা? বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমি তো মনে করি যে বাংলাদেশের প্রপার 100% নাগরিকত্ব ছাড়া, যার দ্বৈত নাগরিকত্ব আছে বা সম্পূর্ণ বিদেশি নাগরিক, যিনি বিদেশে বসবাস করেন, তার বাংলাদেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে থাকলে তার দ্বারা রাষ্ট্রের সুবিধা হবে না অসুবিধা হবে, এইটার বোঝা তো একটা রিক্সা চালক, একটা শ্রমিক মানুষ আমার থেকে ভালো বোঝে। কোনোদিনই সম্ভব না। তারপরে তারা হয়েছেন বলে আজকের এই দুরবস্থা। একটা বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত নির্বাচনের কোনো নামগন্ধ নেই, কোনো সংস্কার নেই, শুধুমাত্র নামেই চলছে, কাজের কাজ কিছু হচ্ছে না। কিন্তু যদি সত্যিকারে যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল, তারা যদি এই সরকার গঠন করতো যেমনটা হয়েছে নেপালে, তাহলে আপনি দেখতেন যে 3 মাসের মধ্যেই বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিত। নেপালে কি আসলে যারা আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত ছিল রাজপথে, তারা কি কোনো ক্ষমতায় গিয়েছে? তারা তারা- ক্ষমতায় যায়নি, কিন্তু যে সরকার তারা প্রতিষ্ঠা করেছে, হুম। ওনারা কিন্তু দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করার জন্য চেষ্টা সেটা করছে। সেটা ভিন্ন তো কথা। ওনারা কিন্তু কোনো বিদেশি শক্তিকে নিয়ে এসে কিন্তু সরকার গঠন করেন। আমাদের আমাদের যারা আন্দোলনের নেতৃত্ব দিল, অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তারা তো এখন সরাসরি এমপি হতে চায়, যে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তাই না? তো এখন কি আসলে আপনি একটা অভ্যুত্থান করলেন মানে আপনি এমপি হওয়ার মতো উপযুক্ত হয়ে গেলেন? বিষয়টা কি এমন? জি না, বিষয়টা এমন না। এটা আমাদের ভাবনার ভুল। হুম। কারণ আপনি সবসময় আপনাকে নায়কের পার্টি করতে হবে এটা কেন?
আপনি নায়কের থেকে ভিলেনের পার্টও ভালো করতে পারেন। এবং একটি একটি সিনেমা, একটি নাটক, তার যেই জায়গায় আপনার পার্টটা সুন্দরভাবে আপনি করতে পারবেন সেটাই করেন। আপনি না, সেটার আমি আর্টিস্ট। আমি আমি ওই জায়গাটা কিন্তু ওইভাবে বলছি না। আমি আমি আমার প্রশ্নটা এরকম যে আসলে আপনি একজন নির্বাচিত প্রতিনিধি হতে চান, আপনি নির্বাচনে অংশ নিতে চান, আপনি যে কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনটা করবেন সেই কনস্টিটিউয়েন্সির জনগণের সাথে আপনার যে যোগাযোগ, দীর্ঘ সময় ধরে তাদের সুখ দুঃখের পাশে আপনার থাকা, জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা, আপনি এগুলা কিছুই করলেন না। আপনি একটা অভ্যুত্থানের সময়, জাস্ট একটা অভ্যুত্থানের সময়, ওই সময় আপনি নেতৃত্বে ছিলেন, আপনার কিছু ইয়াং তারা নেতৃত্ব পর্যায়ে যারা, তারা এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে তারা এখন পার্টি করলো। আচ্ছা, পার্টি করুক, কিন্তু তারা, আমি যেটা বলছি যে তারা কি আসলে সত্যিকার অর্থে উপযুক্ত হয়ে গেল এই প্রতিনিধিত্ব করার জন্য, মানে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য পার্লামেন্টে? আর কি তাহলে এখন যদি বিষয়টা এমনই হয়, ধরেন এই যে আমি এখানে একটা উদাহরণ দিই আপনাকে, এই মীর মুগ্ধ, শহীদ মীর মুগ্ধ, তার ভাই স্নিগ্ধ। স্নিগ্ধ, সে বিএনপিতে যোগদান করেছে। জি। আচ্ছা, বিএনপিতে যোগদান করলো, সরকার তাকে কিন্তু জুলাই ফাউন্ডেশনের প্রধান পদটা দিয়ে তাকে ফাউন্ডেশনটা গঠন করেছিল, তাই না? তাহলে এখন যদি আপনাকে বলি আমি যে তাহলে আপনি প্রধান, ওই জুলাই ফাউন্ডেশনের প্রধান ছিলেন, এখন আবার আপনি নিলেন, একটা পার্টির সাথে যুক্ত হলেন, তাহলে এই ভাইয়ের উত্তরাধিকার হিসাবে ভাইয়ের যে আত্মত্যাগ, এই ভাইয়ের আত্মত্যাগের কারণে আপনি এই ধরনের পদ বা বিনিময়ে পদও এগুলা পাচ্ছেন। তাহলে যদি ব্যাপারটা এমনই হয়, তাহলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন করার দরকার কি? তাদের ত্যাগ তো অনেক বেশি, না, তাদের ত্যাগ তো অনেক বেশি, যে আসলে কারণে আমার যে বৈষম্যের কথা উঠলো, কোটা না মেধা, মেধা মেধা, তাই না? আসলে তাহলে আলটিমেট এটা কি দাঁড়ালো? আমি আমি আপনাকে বলি, আসলে এটা তো শুরু ছাগলকাণ্ড থেকে। প্রথমে জানা গেল যে বিসিএস এ আপনার প্রশ্ন বিক্রি হয়। হুম, প্রশ্ন বিক্রি হয়। হুম, উত্তরপত্র চুরি হয়ে লেখালেখি হয়। এভাবে করে অনেকে বিসিএস অফিসার হয়ে যাচ্ছে। হুম, যখন এটা জানি হলো, তখন আসলে আন্দোলনটা হওয়া উচিত ছিল কোটা সংস্কার হুম, এবং এই যে চুরি, অন্যায়, দুর্নীতি, হুম, প্রশ্নপত্র ফাঁস, এগুলোর বিরুদ্ধে। হ্যাঁ। এগুলোর বিরুদ্ধে আমরা টকশোতে আলোচনা করেছি। এবং আমরা তো সকলেই আমরা তাদের পক্ষে ছিলাম, হ্যাঁ। এখনো থাকতে চাই। তার কারণ এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু মূলত যে আন্দোলনটা। কোটার যে বিষয়টা আপনি বললেন, আসলে কোটা বাতিল কেউ চায়, সবাই চেয়েছিল কোটা সংস্কার। হুম, কিন্তু তারাও বলেছিল কোটা সংস্কার করার জন্য। হুম, সুপ্রিম কোর্টও বলে দিয়েছিল কোটাকে একটা যৌক্তিক পর্যায়ে সংস্কার করে দেওয়ার জন্য। হুম, কিন্তু বিগত বছরগুলোতে কোটা কিন্তু আপনার পূরণ হয়নি। হুম, কোটা, মুক্তিযোদ্ধার যে কোটা, সেই কোটা কিন্তু পূরণ হয়নি। কোটার থেকে প্রায় অর্ধেক হুম, পূরণ হতো, বাকি অর্ধেক কিন্তু আবার সাধারণ শাখা থেকে নেওয়া হতো। হুম, তো এটা তো অলরেডি পূরণ যোগ্য ছিল সাধারণ শাখা থেকে। কিন্তু সমস্যাটা হয়েছে কি, যে এই কোটাকে কেন্দ্র করে দেখা গেল আপনার কোটা সংস্কারের নামে হুম, যে আন্দোলনটা শুরু হলো, এই আন্দোলনটা একসময় কোটা বাতিলের পক্ষে চলে গেল। হুম, এবং এটা যাওয়ার মূল কারণ হচ্ছে যে এই কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃত্ব দিল তাদের ব্যর্থতা আমি মনে করি। কারণ কোটা সংস্কার সাথে সাথে আরো একটা বিষয় জরুরি ছিল, সেটা হচ্ছে যে এই যে প্রশ্ন ফাঁস, আর তার থেকে বড় বিষয় হচ্ছে বেকার যে সমস্যা, যেটা মূল সমস্যা, সেটা নিয়ে কেউ কিন্তু কথা বলে না। হুম, যেটা আমাদের কমিউনিস্ট পার্টির যুব সংগঠন, যুব ইউনিয়ন বিগত পাঁচ বছর যাবত যেটা নিয়ে আন্দোলন করছে, যে বেকার যুবকদের কাজ দাও, নইলে বেকার ভাতা দাও। এই যে একটা আন্দোলন, এই আন্দোলনটার ডেটও ছিল আপনার 16 তারিখে, হুম, জুলাই মাসের 16 তারিখে। এই গন্ডগোলের কারণে, 24 সালের গন্ডগোলের কারণে কিন্তু সেই আন্দোলনটা আমরা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছি। হুম, কারণ দুইটা মুখোমুখি হয়ে যাচ্ছে। আসলে এটা আহ, আমরা যে সারা দেশে যে একটা আন্দোলন শুরু করেছিলাম, যে বেকার ভাতা দিতে হবে, নইলে কাজ দিতে হবে। যদি আপনি এই যে শিক্ষিত বেকার আছে, যে 50 লক্ষ শিক্ষিত বেকার সহ মোট বেকারের সংখ্যা প্রায় 1 কোটির উপরে, কর্মক্ষম বেকারের সংখ্যা 1 কোটির উপরে। এই 1 কোটি বেকারকে আপনি যদি কর্মক্ষম দিতে কর্মসংস্থান করতে পারেন, হুম, তাহলে দেশটা কোথায় যাবে একবার ভেবেছেন? কোন সরকার কি ভেবেছে? কেউ ভাবছে না। যেটা আমাদের বাম সরকার ভাবছে, যে এই 1 কোটি বেকার মানুষকে কর্মসংস্থান দিতে হবে। হুম, এই কর্মসংস্থানের ব্যবস্থা দেশেই করা সম্ভব।
অনেক দেশ চীন নিয়ে এসছে না, চীন সমস্ত পৃথিবী থেকে বিনিয়োগ করে নিয়ে এসে সেখানে সমস্ত প্রোডাক্ট তৈরি করে আবার না, সারা সেটা পৃথিবীতে রপ্তানি করছে। আপনার পদ্ধতি অনুযায়ী এখন যদি সবকিছু রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, তার রেজাল্ট তো আলাদা হতেই পারে। আমাদের ব্যক্তি মালিকানার যে পরিস্থিতি, তাতে যে 500 টাকার মালিক আর 5,000 কোটি টাকার মালিক একই 55,000 বর্গ মাইলে একসাথে বসবাস করি আমরা, তাই নয় কি? এই যে এই যে ও সাম্যের আন্দোলন, এটা তো হয়নি, যার কারণে এই ধরনের ইয়ে মানে আপনার কি বলবো, বৈষম্য চূড়ান্ত জায়গায় না, এটা আসলে কি ইনফিনিটি জায়গায় চলে গেছে একদম, তাই নয় কি? তার বিরুদ্ধে যে আন্দোলন, আমি এই কারণেই বলছি যে আজকে আমাদের যে ইয়াং জেনারেশন যে একটা অভ্যুত্থান ঘটালো, তারা, আমি তো অনেক সময় মনে করি যে এরা যদি আসলে পার্টিটা না করে যদি আসলে ব্যারাকে ফিরে যেত, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেত, মানুষ কিন্তু প্রত্যেকে এদেরকে স্যালুট করতো এবং একটা প্রেসার অবশ্যই গ্রুপ হিসাবে থাকতে পারতো। অবশ্যই। আমরা তো আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে কিচ্ছু পেলাম না না, এবং কোনো কিছু সংস্কার হলো না। তাহলে আমার ওই অতখানি একটা আত্মত্যাগ, আমরা যে একটা সুযোগ পেলাম, এই তরুণ সমাজ যেভাবে এটা একটা এতখানি একটা অভ্যুত্থান সৃষ্টি করলো, সেটা থেকে আমাদের ফিডব্যাকটা কি? এরা যে একটা নতুন বাংলাদেশের কথা বললো, কিছুই তো হলো না। আমি এই কারণে বলছি যে দলমত নির্বিশেষে সবাই তাদের পক্ষে ছিল। প্রথম ভুল করেছে এরা, এই সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে যারা ছিল নেতৃত্ব পর্যায়ে, এরা প্রথম ভুল করেছে এই বিগত 24শে জুলাই হুম, যারা তাদের সাথে আন্দোলনের সহযোগী হিসেবে ছিল প্রথম হুম, থেকেই, যে সকল রাজনৈতিক দল বা সাংস্কৃতিক সংগঠন, তাদেরকে সাথে নিয়ে তাদের উচিত ছিল একটি আহ, মতামত নিয়ে হুম। একটি কোয়ালিশন বা জাতীয় সরকার বা কোয়ালিশন সরকার করার জন্য, যেটা আমাদের প্রস্তাব ছিল। কিন্তু দেখা গেল এই সকল ছেলেরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে হঠাৎ করে ইউনূস সাহেবকে উড়ায় নিয়ে চলে আসলো। কিন্তু এই সাধারণ ছাত্ররা বুঝলো না, ইউনূস সাহেব কিন্তু একজন বিদেশি মানুষ, দেশে থাকেন না। উনি নোবেল প্রাইজ পান ঠিক আছে, কিন্তু উনি বিদেশি মানুষ, ওনার দ্বারা দেশের উন্নয়নের থেকে, উনি যেহেতু ব্যবসায়ী, একজন ব্যবসায়ী আর একজন সাধারণ রাজনীতিবিদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ব্যবসায়ী যদি এখন আপনি বসুন্ধরা গ্রুপকে দেন বাংলাদেশের দায়িত্ব, তাহলে উনি কি চিন্তা করবেন? উনি তো ব্যবসা চিন্তা করবেন। আর আপনি যদি একজন ওই বসুন্ধরা গ্রুপেরই একজন শ্রমিককে দেন যে তুমি রাষ্ট্র চালাবা, তাহলে সে চিন্তা কি করবে? সে চিন্তা করবে আমার এই শ্রমিকগুলা যেখানে যেখানে নির্যাতিত হয়, তাদের নির্যাতনটা যেন কম হয়, তাদের যেন অধিকারটা আদায় করা যায় সেই ব্যবস্থা করতে। আর যদি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে দায়িত্ব দেন, সে চিন্তা করবে যে আরো কিভাবে শোষণ করে আরো কিভাবে আমি ধনী হব। কারণ সেটা তো আপনি একটা বিপ্লবের মধ্যে দিয়ে ছাড়া তো আপনি সেই আমূল পরিবর্তন করতে পারবেন না, এটা পারবেন? বিপ্লব এই ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি সংস্কার হয় আপনি বিষয়টা। রাষ্ট্রীয় সংস্কার, আপনার 20,000 টাকা যেখানে 50,000 টাকা হচ্ছে আপনার নমিনেশনের দাম, সেখানে আপনি কি এই রাষ্ট্রের কাছ থেকে বা এই ব্যবস্থার কাছ থেকে আপনি কি প্রত্যাশা করছেন? এটা তো আসলে আমরা চাইনি, কোনো রাজনৈতিক দলই চাইনি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একটি রাজনৈতিক দলও হুম, এই 50,000 টাকার পক্ষে না। হুম, তারপর এটা জোর করে চাপাই দেওয়া হচ্ছে। হুম। তার মানে এটা নতুন একটা বৈষম্য কিন্তু তৈরি তার হচ্ছে। বিরুদ্ধে তো কোনো আন্দোলন নাই, আমি এটা বোঝাতে চাচ্ছি। না, আমাদের প্রতিবাদ আমরা দিয়েছি, হুম, প্রতিবাদ লিপি দিয়েছি, লিখিতভাবে প্রতিবাদ লিপি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করেছে এটা। হুম, প্রতিবাদ লিপি জানিয়েছে। আচ্ছা, আসি একটু ইয়েতে। আপনি যেহেতু এই নির্বাচন করছেন, এই নির্বাচনের ক্ষেত্রে মেহেরপুরে আপনাকে, ধরেন আমি যদি প্রশ্নটা এইভাবে করি, আপনি ক্যান্ডিডেট, আপনাকে কেন ভোট দিবে? আমি যদি জিজ্ঞাসা করি আপনাকে, আপনি একজন লয়ার, আপনি এই আমাদের সংক্ষুব্ধ বিচার প্রার্থী আছে, কোর্টের বারান্দায় ঘুরতে হয় বছরের পর বছর, আপনি জানেন, তাই নাকি? আপনার পার্টির পক্ষ থেকে, আপনি আপনার পক্ষ থেকে এ ধরনের লিগাল এইড পাওয়ার মতো অনেক সংক্ষুব্ধ মানুষ আছে, আছে না? এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আপনি কি যুক্ত হতে পেরেছেন? হ্যাঁ, আমি যুক্ত। আমি সরাসরি জিজ্ঞাসা হ্যাঁ, করছি। আমি বলি, আমি মেহেরপুর জেলা আইনজীবী সমিতির একটি লিগ্যাল এইড কমিটি আছে। হুম, আমি সেই কমিটির মেম্বার। হুম, এর বাইরেও আমি ব্যক্তিগতভাবেও হুম, আমার আ প্রায় ১০০টি মামলা। আমার প্রায় ৮০০ প্লাস মামলা এখন। হুম, তার মধ্যে ১০০টি মামলা, যেটা বলতে গেলে মক্কেল আমাকে হয়তো ঠিকভাবে পে করে না। হুম, হুম? হুম, আ যেটাতে টাকা ঠিকমতো পে করে না। তারপর আমি চালাই মামলাগুলা। কারণ আসলে ওদের পে করা তো দূরের কথা, ওদের আসার ভাড়াটাও নাই। হুম, এমন একটা পরিস্থিতি। হুম, এর বাইরেও অ অ অনেক মামলায় আমাকে হেল্প করতে হয়। হুম, অন্যান্য আইনজীবীদের মামলায় আমি হেল্প করি। হুম, আমি সবসময়, এটা আজ থেকে না, ১ম দিন থেকে আমি এই জিনিসটা করি। এবং যে ভালোবাসা আমাকে দেয় তারা, হুম। এটা আসলেই আ মানে
সৃষ্টিকর্তা যেমন উপর থেকে পাঠায়, বলি না যে যখন দেয় হুম। ঘুরে আসে, ঠিক সেরকম অবস্থা। মাত্র 4 বছর আমার প্র্যাকটিস, হুম। 4 বছরে আমার 800+ মামলা। আচ্ছা, এটা মেহেরপুরের, আমি বলবো যে এটা ইতিহাস। মেহেরপুর কৃষি প্রধান দেশ। ভালো লাগলো যে আপনি লিগ্যাল এইডের সাথে আছেন, যুক্ত আছেন। সংক্ষুব্ধ যারা যারা সত্যিকার অর্থে তাদেরকে আপনি পাশে থাকার চেষ্টা করছেন। মেহেরপুর কৃষি নির্ভর এলাকা, কৃষি বেসড এলাকা। সাম্প্রতিক সময় আপনার লক্ষ্য করেছেন আপনি জি। যে এখানে সার সংকটের কথা, তাই নাকি? এইগুলা নিয়ে কি কমিউনিস্ট পার্টি কোনো রাস্তায় নেমেছে যে কৃষকদের এই খুব মৌলিক একটা দাবি নিয়ে? কেন্দ্রীয় ভাবে নেমেছে। হুম। আহ, আমাদের যে ক্ষেত মজুর হুম। পরস্পরের যে সহযোগী সংগঠন, হুম। ক্ষেত মজুর ইউনিয়ন এবং কৃষক সমিতি, হুম। এই দুইটা থেকে আপনার কেন্দ্রীয়ভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে হুম। আহ, কৃষি মন্ত্রণালয়ে। হুম। যে এই সার সংকট কিন্তু স্থানীয়ভাবে তৈরি করা একটা সংকট। হুম। আপনারা দেখা যাচ্ছে এখানে ডিলার আছে কয়জন? 10 জন। 10 জন সার পেয়েছে 10টা। হুম। ওনারা এনে কিন্তু এই সারগুলো কুক্ষিগত করে ফেলেছে। হুম। কুক্ষিগত করে ফেলে দেখা যাচ্ছে যে কারো 2টা কারো 3টা লাইসেন্স আছে। হুম। সে ওই সার 3 ট্রাক এসেছে, হুম। আসার পরে কুক্ষিগত করে কোনো গোডাউনে রেখে দিয়ে কৃত্রিমভাবে সার সংকট তৈরি করে সাব ডিলার আছে হুম। তাদের কাছে চড়া দামে বিক্রি করেছে। হুম। এমন রিপোর্ট আমার কাছে আছে, চড়া দামে বিক্রি করেছে। এটা নিয়ে আপনার প্রশাসনকে জানানো হয়েছে। হুম। পরবর্তীতে প্রশাসন যে আপনার মোবাইল কোড করে সেই সারগুলো ন্যায্য দামে বিক্রি করেছে এবং অনেকের জরিমানাও করেছে। হুম। আমরা এগুলো তো প্রকাশ্যে করা যায় না, আপনি জানেন, এগুলো গোপনে করা হয়েছে। তারপরেও আহ, যারা বড় বড় হত্যাকর্তা আছে তাদের দিকে প্রশাসন কিন্তু নজর দেয়নি। শুধুমাত্র কি আসলে সিন্ডিকেটের কারণে সার সংকট? সরকারেরও এখানে দায় আছে। আপনার তো এখানে তো তামাক চাষ হয় খুব বড় ভলিউমে। জি। এই তামাকের জন্য আলাদা সারের কোনো বরাদ্দ নাই। তাহলে এই ডিলারদের কাছ থেকে তো তামাক চাষিরা এই সারটা সংগ্রহ করছে অন্য ফসল উৎপাদনের চড়া কথা দামে বলে, চড়া দামে অন্য সংগ্রহ না করছে। অন্য ফসল উৎপাদন করার নামে। জি। তাহলে এইখানে তাহলে আলটিমেট কিন্তু আপনার ওই ওই সারটা কিন্তু ওখানে চলে যাচ্ছে। জি। এক হচ্ছে তামাক চাষটা নিয়ে তো এক ধরনের একটা নেগেটিভ মানসিকতা আছে এখানে। তাদের স্বাস্থ্যগত আহ, স্বাস্থ্যহানি ঘটছে অনেকের, এই তামাক থেকে সরে আসার চেষ্টা করছে। কিন্তু একটা চাষি যখন দেখে যে আসলে তার বেনিফিট, তখন সে হয়তো উদ্বুদ্ধ হচ্ছে। কিন্তু এই তামাক চাষের বিরুদ্ধেও তো এক ধরনের একটা আন্দোলন থাকার কথা। এবং এই যে সার সংকটের বিরুদ্ধে বিপরীতে তামাক চাষও একটা অন্যতম কারণ। এখন আমি যেটা জেনেছি যে এই চলতি মৌসুমে মেহেরপুরে যে পরিমাণ সারের প্রয়োজন, হুম। সরকার তার থেকে কিছুটা কম সার বরাদ্দ দিয়েছে। হুম। এবং এইটা যখন ডিলাররা জানতে পেরেছে, হুম। তখন তারা করেছে কি, এই সারগুলো তারা একটু সিন্ডিকেট করে একটুখানি লুকায় রেখে একটা হাহাকার তৈরি করছে। আর আরেকটা বিষয় আছে, তামাক চাষের কথা বলছেন, তামাক চাষিরা সার কিন্তু ওই তামাক কোম্পানিদের কাছ থেকে পায়। না, ওটা টাকা পায়। টাকা পায় হুম। মানে ওটা তো লোন হিসাবে পায়। লোন হিসাবে লোন হিসেবে পায়, তারা এই সিন্ডিকেটটা করেছে। একটা সার পাই এসওপি। জি, এসওপি পায় এবং অন্যান্য সারগুলো তারা করে কি, ওই একই সিন্ডিকেটের মাধ্যমে তারা, হুম। এই যে ডিলাররা সার আসতেছে আপনি ভাবছেন তো, হুম। রাস্তায় আসতে আসতে কিন্তু হুম। মাঝপথে ওই সারটা চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে তামাক চাষিদের কাছে। হুম। কেউ বুঝতে পারতেছে না, হুম। চড়া দামে বিক্রি হয়ে চলে যাচ্ছে, ওটা তামাক চাষির কাছে চলে যাচ্ছে। হুম। কিন্তু এটা নিয়ন্ত্রণ করার জন্য যারা দায়ী ব্যক্তি, হুম। কারা এটা? আমাদের যে কৃষি অধিদপ্তর আছে বা এটা উপজেলা কৃষি কর্মকর্তা আছে, যাদের এগুলো দেখা উচিত। ইউনিয়ন পর্যায়ে আপনার কৃষি অফিসার আছে, হুম। সেকেন্ড ক্লাস অফিসার, উনি উচ্চ বেতন পান, ওনার এগুলো দেখা উচিত না? ওনারা তো এগুলো দেখবেন, কিন্তু ওনারা দেখেন কিনা এটা আসলে একটা ভাববার বিষয়। ইয়েতে মেহেরপুরের স্বাস্থ্য খাতের বিষয়ে আপনি জানেন যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা যেখানে হয় 250 বেডের জেনারেল হসপিটাল। তো সেখানেও আপনার ডাক্তার সংকট, মারাত্মকভাবে ডাক্তার সংকট। এবং হসপিটালের অভ্যন্তরে প্রচুর দালাল। হুম, যেখানে রুগীরা আহ, রুগীদেরকে ইয়ে করে সুযোগ সন্ধানীরা ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এটা যেমন ঠিক, পাশাপাশি আপনি জানেন যে আমাদের বর্তমান ডিসি তিনি একটা বিষয়ে উদ্বুদ্ধ করছেন এইভাবে, দেখে খুব ভালো লাগলো যে স্বাভাবিক বাচ্চা ডেলিভারির প্রশ্নে তিনি আসলে মায়েদেরকে উদ্বুদ্ধ করছেন, যেখানে স্বাভাবিকভাবে ন্যাচারালি বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তাকে গিয়ে স্প্রাইট করছেন, কোনো উপহার সামগ্রী দিচ্ছেন। তাহলে আপনি
আমার অভিজ্ঞতা থেকে বলছি যে মেহেরপুরে কোনো ক্লিনিক আপনি পাবেন না যে সেখানে নর্মাল ডেলিভারি হয়। ঠিক আছে, আমি এই কথাগুলো কেন উপস্থাপন করছি, আপনি জনপ্রতিনিধি হিসাবে একটা নির্বাচন করবেন, আপনি রাজনীতি করেন এবং আসলে এই শ্রেণীর মানুষগুলা মূলত আপনাদের রাজনীতিটাকে পছন্দ করে, কিন্তু নীরবে নিভৃতে কিন্তু এই ঘটনাগুলো আসলে ঘটছে, সেখানে অ্যাড্রেস করতে পারছেন কিনা বা আপনার নলেজে আছে কিনা আমি নেতা হিসাবে। আমার আমার খোঁজ নিয়েছি। জি। আপনার আপনি জানেন মুজিবনগর উপজেলার বল্লভপুরে একটা হাসপাতাল আছে। হ্যাঁ, আচ্ছা। সেই হাসপাতালে যখন কোনো ডেলিভারির জন্য কোনো রোগী যায়, হুম, সেই রোগীকে প্রথমে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করা হয় হুম, এবং ওইখানকার নার্সরা অত্যন্ত প্রশিক্ষিত। নরমাল ডেলিভারি করার জন্য যেভাবে একটি রোগীকে পরিচর্যা করা দরকার, হাঁটানো, বসানো, শোয়ানো সবকিছু তারা করেন। করে চেষ্টা করেন নরমাল ডেলিভারি করার। রাইট। সেখানে সিজার ডেলিভারি খুব কম হয়। হুম, আমার জানা মতে খুবই কম হয়। আর আমাদের এখানে যেটা প্রধান সমস্যা সেটা হয়ে যাচ্ছে যে আর্থিক একটা লাভবান হওয়ার একটা চিন্তা ভাবনা। হুম, আপনারা আমাদের এখানে জানেন যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে। হুম, সেখানে নরমাল ডেলিভারি হওয়ার কথা। হুম। সেইখানে যিনি ডাক্তার তিনি নিজে একটা প্রাইভেট ক্লিনিক দিয়ে বসেছেন তার বাসায়। তাহলে কিভাবে হবে? যে একজন ডাক্তার, সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে না থেকে তার বাসায় একটা আলাদা ক্লিনিক দিয়ে দেয়। তাহলে কি হলো? তাহলে উনার রুগী তো উনি চাবে যে এটা সিজার করতেই হবে। সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। জি, জি, জি। এবং সরকারি হাসপাতালে আরেকটা বড় সমস্যা যেটা আমাদের মেহেরপুর জেনারেল হাসপাতাল। এখানে আপনার এক্স-রে করার জন্য পর্যাপ্ত এক্স-রে মেশিন নাই। ব্লাড টেস্ট করার জন্য পর্যাপ্ত জনবল নাই। এইখানে ৯টা টু ৫টা না, ১০টা টু ৩টা পর্যন্ত চলে কাজ। তাহলে ৩টার পরে যে রুগী আসবে তার তো টেস্ট আর হচ্ছে না। তাহলে সে সেবা কিভাবে পাবে? তখন সে বাধ্য হচ্ছে বাইরের ক্লিনিকে যেতে। যখন বাইরের ক্লিনিকে টেস্ট করতে যাচ্ছে, ওইখান থেকে তাকে দালালরা টার্গেট করে বলছে যে, "ওই সরকারি হাসপাতালে আর ট্রিটমেন্ট নিতে হবে না, এখানে ট্রিটমেন্ট।" এই যে একটা পরিস্থিতি। আবার ৩টার পরে বা ৫টার পরে হাসপাতালে গেলে দেখা যায় যে প্রচুর ভিড়। মানে সরকারি হাসপাতালে তো প্রচুর রোগী যায়। সব রোগী যাচ্ছে। এই রোগীগুলাকে সামাল দেওয়ার জন্য যে পরিমাণ জনবল দরকার, সেই পরিমাণ জনবলও সরকারি হাসপাতালে নেই। আপনি জানেন যে স্বাস্থ্য সেবার যখন এই অবস্থা, তখন মেহেরপুরে বিশেষ করে বিজ্ঞান শাখার আহ, শিক্ষকের এত অভাব আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে। আমাদের মেহেরপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ মেহেরপুর সরকারি কলেজ বা এখানে সরকারি মহিলা কলেজ সহ যে সমস্ত কলেজগুলোতে আছে, সেখানে বিজ্ঞান শাখার শিক্ষকদের এই অভাবটা অনেক দিনের। যারা আসলে দু একজন যারা থাকেন, তারা কেউ হয়তো কাছাকাছি হয়তো চুয়াডাঙ্গার বা পাশের ইয়েতে তারা কিন্তু আসা যাওয়া করে। এখন আমরা যেটাতে অভ্যস্ত হয়েছি যে ছাত্রছাত্রীরা শুধুমাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করেই কিন্তু তারা আসলে সেখান থেকে যে তার কেরিয়ার তৈরি করবে, তার পড়াশোনাটা ওখান থেকে কমপ্লিট করবে, সেটা তো আসলে হচ্ছে না। তাকে টিউশন আশ্রয় নিতেই হচ্ছে। সেখানে তখন দেখা যাচ্ছে অভিভাবকরা খুব অস্থির হয়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে দেখতাম আমরা ইন্টারমিডিয়েটের পরে আহ, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেত, এখন অভিভাবকরা এসএসসির পরেই দেখা যাচ্ছে যে ভালো কোনো কলেজে বাইরে চলে যাচ্ছে ছেলেমেয়েরা। এগুলা এই সংকটগুলোও কিন্তু আছে। এই সংকটের কথা যখন বললেন, আপনার একটা হুম, বিষয় জানা উচিত। মেহেরপুর সরকারি কলেজে শিক্ষকের কিন্তু অভাব নাই। হুম, শিক্ষকের অভাব নেই। অভাবটা কোথায়? অভাবটা হচ্ছে এই শিক্ষকদের মন মানসিকতার অভাব। একজন ইংরেজির সহযোগী অধ্যাপক, উনার বাসা চুয়াডাঙ্গায়। হুম, উনি মেহেরপুর সরকারি কলেজে পোস্টিং। হুম, উনি সপ্তাহে ১ দিন আসে। হুম। আমি এটা বললাম যে সপ্তাহে ১ দিন আসে। উনার সপ্তাহে শিডিউলে ক্লাস আছে হুম, সপ্তাহে ৩ দিন। হুম, উনি আসে ১ দিন, হুম। তাও ক্লাস নিতে না। ওই ৩ দিন হাজিরা খাতায় সই করতে। মাস শেষে আসেন, বেতন নিয়ে চলে যান। উনি চুয়াডাঙ্গাতে বিরাট প্রাইভেট টিউশনি সেন্টার খুলেছেন। হুম, ইংরেজির শিক্ষক আমি কিন্তু বলছি আপনাকে হুম। কোট করে। উনি বিরাট প্রাইভেট টিউশন সেন্টার খুলেছেন চুয়াডাঙ্গাতে। সারাদিন ওখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিউশনি করেন। লক্ষ, লক্ষ টাকা কামাচ্ছেন। তার চিন্তা এটা, উনি জাস্ট মেহেরপুরের পোস্টিং, বেতনটা মাস শেষে এসে তোলেন। হুম। আর ওই সপ্তাহে, সপ্তাহে এসে স্বাক্ষর করে দিয়ে চলে যান। আপনি যে তথ্যটা দিলেন, এই তথ্যটা কি আসলে তিনার যে অথরিটি অধ্যক্ষ সাহেব তো নিশ্চয়ই জানেন এটা? তার হ্যাঁ, হ্যাঁ। সাথে কি আপনার কখনো এইটা নিয়ে কথা হচ্ছে? কথা হইছে বলতে এর আগের যে অধ্যক্ষ ছিল হুম, তাকে একদিন ঢাকা থেকে আসার পথে বলেছিলাম হুম, বাসে এই কথাটা। এখন সমস্যা শুধু যে ইংরেজি অধ্যাপকের বিষয়টা তা না। হুম, এই বিজ্ঞান শিক্ষকের কথা বললেন না? হুম, এখানেও প্রবলেম আছে। কারণ যিনি বিশেষভাবে অভিজ্ঞ, হুম,
উনি চেষ্টা করে উনার এই বিশেষ জ্ঞানটাকে একটি বড় জেলায় কোচিং সেন্টারের মাধ্যমে সাধারণ ছাত্রদের কাছ থেকে বিক্রি করে উনি টাকা আয় করবেন। উনি ফ্রি রাষ্ট্রের সাধারণ ছাত্রদেরকে দিয়ে, এই যে মেহেরপুর একটা মানে কি বলবো, একটা পিছিয়ে পড়া একটা জাতিগোষ্ঠীর জেলা, সব থেকে পিছিয়ে পড়া আমাদের অত্র অঞ্চলে আর কি, এই মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গার ভিতরে। তাহলে আমাদের এই মেহেরপুর যদি একজন ভালো শিক্ষক আসে, উনি যদি ছাত্রদেরকে ভালো মতো পড়ায়, এই ছাত্ররা কি ওনার ক্লাস মিস করবে? আমি তো মনে করি কোনোদিন মিস করবে না। ছাত্র তো পড়ার জন্য তো তারা কলেজে ভর্তি হয়। হুম। যদি শিক্ষক আগ্রহী হয়ে তাকে পড়ায়, তাহলে আমি মনে করি ছাত্র সব কাজ বাদ দিয়ে শিক্ষকের ক্লাসের জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলে আসবে, আমরা যেভাবে গিয়েছি। কিন্তু এখনকার বিষয়টা এতই বাণিজ্যিক হয়েছে, আমি এমনও খবর জানি যে সরকারি কলেজের টিচার বেসরকারি কলেজে যে ক্লাস নেয়। আপনাকে আমি এটা তথ্যটা দিব না, গোপন, কিন্তু এটা আপনাকে অনুসন্ধান করে বের করতে হবে। এমনও ঘটনা আছে, প্রাইভেট পাবলিক ভার্সিটির টিচার বেসরকারি ভার্সিটিতে এসে ক্লাস নেয় গোপন, তার পাবলিক ভার্সিটির ক্লাস বাদ দিয়ে বেসরকারি ভার্সিটির ক্লাস নেয়। আমাদের এই খুলনা এই কুষ্টিয়া বিভাগে এটা করে, কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়া জেলার ভিতরে এটা হয়। না, এটা এটা আপনার তো খোঁজ নিয়ে আপনার বের এটা করতে তো হবে। প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে তো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররাই তো আসলে পার্ট না, টাইম পার্ট ইয়ে টাইম করে। সেটা বিষয় না, আমি বলেছি যে তার ভার্সিটির রেগুলার ক্লাস বাদ দিয়ে এসে সে ক্লাস করাচ্ছে, আচ্ছা, আচ্ছা, এটা আমি বলছি। আচ্ছা। তার যে ভিসি আছে, হুম, তার যে ডিপার্টমেন্টের প্রধান আছে, হুম। তিনি জানেন না? তিনি আবার সব জানেন। সান্ধ্যকালীন কর্ম মানে প্রোগ্রামও আছে তাদের। আবার সান্ধ্যকালীন প্রোগ্রাম আছে। সান্ধ্যকালীন প্রোগ্রামও আছে। রেগুলার ক্লাসে উনি থাকেন না, হুম, সান্ধ্যকালীন প্রোগ্রামের ক্লাসটা উনি ঠিকই করেন। হ্যাঁ, কারণ এইখানে একটা ওখানে বেনিফিট আছে। নগদ একটা নগদ। বেনিফিট আছে। এই বিষয়গুলো আসলে শিক্ষাকে, এই বর্তমান সমাজ ব্যবস্থা এমন ভাবে শিক্ষাকে বাণিজ্যিকরণ করেছে হুম। যে আপনি এর মধ্যে জিম্বি হয়ে গেছেন। এবার মিজান, আরেকটু আমি স্বাস্থ্য শিক্ষা দুইটাই দেখলাম। অন্তত কিছুটা আলোচনা হলো। সেক্ষেত্রে আপনার মাদক আছে, তারপরে ক্যাসিনো আছে। আপনি আইনজীবী হিসাবে মামলা ফেস করেন। আপনি দেখেন গতকালকেও ২ জন খুব বড় ধরনের ক্যাসিনো সম্রাট, তাদেরকে মেহেরপুরে নিয়ে আসা হচ্ছে। কিভাবে দেখেন এই বিষয়গুলোকে? এই বিষয়গুলো আমি মনে করি যে রাষ্ট্র যদি মনে করে হুম, যে তার টাকা পাচার হয়ে যাচ্ছে, হুম, তাহলে যে ফুটোটা আছে, হুম, ফুটোটা তো বন্ধ করতে হবে আগে। হুম, যে ফুটো দিয়ে যাচ্ছে, হুম। যে রাস্তা দিয়ে যাচ্ছে, সে রাস্তাটা বন্ধ করতে হবে আগে। তাহলে সেই রাস্তাগুলা চিহ্নিত করতে হবে আগে। হুম। সেই কাজগুলো রাষ্ট্র কেন করছে না? রাষ্ট্র করছে না, না করতে পারছে না, কোনটা? করছে না, করছে না। করছে না। রাষ্ট্র জানে এটা। রাষ্ট্র জানে, অবশ্যই জানে। কারণ এই মাদক এবং ক্যাসিনো দুইটাই রাষ্ট্র যদি মনে করে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, রাষ্ট্র যদি মনে করে যে এটা বন্ধ করব, হুম, আমার মনে হয় বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হবে? আপনি মাদক আসছে কি বর্ডার দিয়ে। হুম, আপনি আপনার যে সোর্স আছে, আপনার বিজিবি আছে, আপনার পুলিশ আছে, আপনি এইটা দিয়ে আপনি তথ্য সংগ্রহ করেন না। আপনি আপনার আরো জনবল আছে, আপনার এর বাইরেও জনবল আছে। আপনি তথ্য সংগ্রহ করেন যে এরা কোন রোড দিয়ে আসছে, কোথা দিয়ে আসছে, সেই সকল জায়গাগুলো চিহ্নিত করতে কারা এর সাথে জড়িত, এই সবগুলাকে আপনি বিশেষ নজরদারিতে রাখেন। দেখেন আপনার এটা ৩ মাসের মধ্যে মাদক বন্ধ করে দেওয়া সম্ভব, যদি প্রশাসন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। ৩ মাসের মধ্যে সম্ভব। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। ইয়েতে একটু কথা বলি। মেহেরপুরে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আপনাকে, বিএনপি এবং জামাত বিশেষ করে, অপরাপর অন্যান্য দলও আছে। এনসিপির ইয়ে আছে, ক্যান্ডিডেট আছে। তারপরে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের ক্যান্ডিডেট আছে। এরকম আরো এখনো হয়তো অনেকে ডিক্লারেশনটা পায়নি, কিন্তু তারা নির্বাচন করবে। মূল প্রতিপক্ষ যদি ধরি ৩টা দলকে, যে এনসিপি, এই বিএনপি এবং জামাত, এদের যে প্রচারণা, এবং এখনো যদিও বিএনপি দ্বিধাবিভক্ত ২টা ভাগে তাদের নমিনেশন নিয়ে, হয়তোবা কোনো সময় ঠিক হলেও হতে পারে। জামাত তার পুরাতন পদ্ধতি অনুযায়ী মেয়েরা যেভাবে উঠান বৈঠক করছে, এবং সেখানে অনেক তথ্যই আছে যে তারা সেখানে দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। একটা পর্যায়ে তারা ভোট চেয়ে আসছে এবং সেখানে আহ, শপথ টপথ করানো হচ্ছে, এই ধরনের ইয়ে আছে। সামগ্রিকভাবে কিভাবে দেখেন বিষয়টাকে, এগুলাকে কিভাবে মোকাবেলা করে আপনাকে ভোট দেবে জনগণ?
এখন ইতিমধ্যে আপনি জানেন মেহেরপুর শহর কিন্তু পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। হুম। এই যে পোস্টারের যে ব্যয়টা হুম। টোটাল মেহেরপুর একটা আসনে আপনি ধরেন মেহেরপুর এক আসনে হুম। যারা পোস্টার মেরেছে এই পোস্টারের ব্যয়টা আপনি টোটাল হিসাব করে দেখবেন যে কত টাকা তারা বিনিয়োগ করেছে। হুম। সাধারণ জনগণকে বুঝতে হবে যে এই বিনিয়োগটা কেন করছে, কি জন্য করছে, কি আশায় করছে। একজন ব্যবসায়ী বিনিয়োগ কখন করে? লাভের জন্য। হুম। এখন রাজনীতি হয়ে গেছে ব্যবসার মতো। যারা এই বিনিয়োগটা করছে তাকে জনগণকে ব্যবসা হিসেবে চিহ্নিত করতে হবে। জনগণ যদি তাকে ব্যবসা হিসেবে চিহ্নিত করতে না পারে তো জনগণ কিন্তু ধোঁকা খেয়ে যাবে। কারণ যদি কেউ 10 টাকা খরচ করে জনগণকে বুঝতে হবে যে উনি 100 টাকা এই জনগণের কাছ থেকে কিভাবে শোষণ করে আদায় করে জনগণ বুঝতে পারবে। জনগণ যদি সচেতন না হয়, শিক্ষিত না হয়, তাহলে হবে না। আপনি অতি সত্বর দেখবেন নিউ ইয়র্ক সিটিতে একটি নির্বাচন হয়েছে, তো সেখানে বামপন্থী সেকুলার একজন নির্বাচিত হয়েছে। উনি কিন্তু প্রচার করেছেন নিজে নিজে একা একা, মাইক নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু ওনার বিরুদ্ধে যে ছিল সে কিন্তু প্রচুর টাকা খরচ করেছে। এমনকি ট্রাম্প সাহেব যিনি ভাই ওই দেশের প্রেসিডেন্ট তিনিও পয়সা খরচ করেছেন ওনার নির্বাচনে। কিন্তু সাধারণ জনগণ কিন্তু তাকে নির্বাচিত করে নিয়ে এসেছে। আমরা অর্থাৎ এই ওইখানকার সাধারণ জনগণ কিন্তু সচেতন। তো আমার দেশের সাধারণ জনগণ যদি সচেতন হয় তাহলে আমার দেশের জনগণ সুফল পাবে। প্রকৃত তার জনগণের পক্ষে যেই নেতাটা আছে তাকে ভোট দিবে। আর সাধারণ জনগণ যদি অসচেতন হয় তাহলে উনি যে যাকে ভোট দিবে ফলও সেরকম পাবে। হুম। মানে গাছ যা লাগাবেন ফল তো তাই পাবেন। এটা তো সোজা হিসাব। তাই জনগণ যদি বুঝতে না পারে এই স্বাধীনতার 54 বছর হয়ে গেল এখন পর্যন্ত যারা ক্ষমতায় থেকেছে তাদের কাছ থেকে জনগণ কি পেয়েছে জনগণ তো জানে। কমিউনিস্ট পার্টি কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিন্তু কোনো সময় সরকারের এরকম এই লেভেলে এককভাবে সরকারি ছিল না। সবসময় সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে আন্দোলন করেছে। এই জনগণ যদি এই বিষয়টা বুঝে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে। তো জনগণকে বোঝার জন্য আপনার যে প্রচারটা দরকার, আপনি অ্যাডভোকেট মিজানুর রহমান, আপনি ভোটে দাঁড়িয়েছেন, মেহেরপুরে যতগুলা পোস্টার আছে সেই পোস্টারের ভিড়ে আপনাকে জনগণ দেখতে পাচ্ছে না। না, তা আপনাকে যখন দেখতেই পাচ্ছে না তা আপনাকে কিভাবে ভোট দেবে? আপনি আমেরিকার কথা বলছেন, আপনি দিল্লির কেজরিওয়ালের কথা বলতে পারতেন যে তিনিও কিন্তু ভোটে জিতেছেন ওইভাবে, তাই না, আম আদমি পার্টি থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো ওই পর্যায়ে যেতে পাচ্ছেন না, না, যে এখানে সংস্কার হয়নি। আপনি যে পদ্ধতিতে বাংলাদেশের যে নির্বাচন এবং এই নির্বাচনে যে পরিমাণ পেশি শক্তি এবং কালো টাকা রিচার্জ করা হচ্ছে, তাই নয় কি? জি। আপনি যদি সেটাকে বন্ধ করতে না পারেন তাহলে এই পোস্টারের ভিড়ে আপনাকে টানেলের শেষ মাথায় যে একটু আলো হয়ে দেখবে, আলো দেখা যাচ্ছে ওখানে মিজানুর রহমান, এইটা তো আসলে জনগণ দেখতে পাচ্ছে না। এটা নিয়ে একটা প্রস্তাব ছিল আগে, সেই হ্যাঁ। প্রস্তাবটা পরে আর অনুমোদন হয়নি। এটা হচ্ছে যে প্রচার হবে সকল প্রার্থীর একসাথে হুম। এবং এই প্রচারের যে পোস্টার হুম। সেটাও নির্বাচন কমিশন ছিল তৈরি করবে। এক কিন্তু ধরনের সেটা একটা হ্যাঁ প্রস্তাব ছিল না ভোটের প্রভিশন ছিল। ছিল হুম। সেইটা আসলে এই পুঁজিবাদী ব্যবস্থায় হুম। সেটাকে বিলোপ করে দিয়েছে। হুম। লড়াই সেটা পারেনি। সেটা থাকলে একটু ভালো হতো। হুম। কারণ সেখানে সব দলের প্রার্থীর সমান একটা প্রচারটা হতো। কিন্তু এখন একটি দল বেশি প্রচার করে ফেলছে। আমার যেহেতু প্রার্থিতা ঘোষণা হয়েছে গত শনিবারে, হুম। আমি শনিবার থেকেই ফেসবুকে আমার প্রচারণা শুরু করেছি। হুম। অর্থাৎ আপনাদের এই যোগাযোগ মাধ্যমে পোস্টার বানাতে দিয়েছি। পোস্টারগুলো এখনো এসে পৌঁছায়নি। পোস্টার এসে পৌঁছালে আমি কিছু পোস্টার শহরে মারবো। আর ব্যানারও বানাতে দিয়েছি। আপনার পোস্টারও কি কালার পোস্টার? কালার পোস্টার বলতে সাদা কালো পোস্টারে তো আসলে মানুষকে চেনা যায় না। হুম। সাদা কালো পোস্টারে আসলে মানুষকে চেনা যায় না। এজন্য তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে পোস্টারগুলা মারা হবে এই পোস্টারগুলা রঙিন পোস্টার হবে। সাদা কালো পোস্টারে তো চেনা যায়। আহ, আসলে প্রাথমিকভাবে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে কিছু পোস্টার আমি রঙিন মারবো এবং নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলে সরকারিভাবে যখন প্রচারণার সুযোগ আসবে তখন সাদা কালো পোস্টার। আপনি সাদা কালো পোস্টার তৈরি করে আপনি এই পোস্টারের বিরুদ্ধেও তো জনগণের কাছে ক্যাম্পেইন করতে পারতেন, যে এই পোস্টারের টাকা কোথা থেকে আসে, এখন এই পোস্টার আরপিও তে পারমিট করে না, পারমিট করে না। তাই নয় কি? জি জি তাহলে একটা বেআইনি কাজ হচ্ছে, জি। আপনি সেই সুযোগটা নিতে পারতেন। এখন আমার পোস্টার তৈরির যে আহ, ব্যাপকভাবে পোস্টার তৈরি হচ্ছে বিষয়টা এরকম না। আমার পোস্টারের সংখ্যা হচ্ছে মোটে 1000। আচ্ছা।
জেলায় টোটাল পোস্টার মোটে 1000, মাত্র আচ্ছা। 1000 পোস্টার। আচ্ছা। তাও আমাকে ঢাকা থেকে আমার কেন্দ্রীয় নেতা হুম। সহযোগিতা করছে। হুম। উনি বলছে যে আমি ব্যবস্থা করে দিব। হুম। এই হচ্ছে অবস্থা। আসলে আমার যে আর্থিক সক্ষমতা, হুম। তাতে তো আমার এই এত ব্যানার, ফেস্টুন, পোস্টার মারার মতো হুম। আর্থিক সক্ষমতা নাই। তাহলে এই তো অন্তত আপনি গ্রামাঞ্চলে তো যাবেন, সেক্ষেত্রে কি প্রিপারেশন নিয়েছেন, কি করবেন জনগণের কাছাকাছি যাওয়ার জন্য? আমি আসলে 14 তারিখে আমাদের জাতীয় সম্মেলন আছে ঢাকাতে। কেন্দ্রীয় যে একটা সমাবেশ আছে, হুম। সেইটা শেষ হবে 14-15 তারিখ আমি ঢাকাতে অবস্থান করব। সেখান থেকে 16 তারিখ থেকে আমি প্রতিদিন বিকালে গ্রামে গ্রামে যাব এবং আস্তে আস্তে আমি আমার যে প্রচারটা, এটা গণসংযোগ শুরু করব। 13 লক্ষ, এই সরি 3,13,216 জন ভোটার আমাদের সর্বশেষ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী। তো এর মধ্যে নারী ভোটার আছে আপনার 1,57,462, আর পুরুষ ভোটার আছেন 1,55,751। তো এই নির্বাচন আসলেও তো একটা ক্যাম্পেইন বা নির্বাচনী প্রচারের জন্য জনগণের কাছে যাওয়া, সত্যিকার অর্থে খুব আমাদের যে পদ্ধতি, সেখানে আসলে টাকা পয়সা ছাড়া এই নির্বাচন কাভার করা এটা খুবই মুশকিল। সেক্ষেত্রে কি স্থানীয়ভাবে আপনি কি সে ধরনের কোনো একটা কর্মসূচিটা কিভাবে করবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ বলতে আমি একটা পদক্ষেপ নিয়েছি, সেটা হচ্ছে আর্থিক সহায়তা চেয়েছেন? তার কারণ এলাকার রাজনীতি অবশ্যই এলাকার পয়সা দিয়েই করতে হবে। ওই যে অনেকে বলে না চাঁদাবাজি করা হয়, তো সংগঠন চলবে তো চাঁদা দিয়েই। চাঁদা দিয়ে বলতে চাঁদা দিয়ে সেক্ষেত্রে আপনার তো চাঁদা লাগবেই। আমার সংগঠন কারোর সাথে জোর করে চাঁদা নিবে না। রাইট। আমার সংগঠন, আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যে অর্থ আছে তাই দিয়ে আমি নির্বাচনের প্রচার করব। আমার একটি আহ, ইচ্ছা আছে, সেটা হচ্ছে যদি কেউ আর্থিকভাবে আমাকে সহযোগিতা করতে চায়, না না, আপনি চাইবেন হ্যাঁ, এই চাঁদা আমি চাওয়াটা, চাইবো, আপনি আমি চাঁদা চাইবো, চাইবেন? আমি চাইবো হুম। সাধারণ জনগণের কাছেই চাইবো। হুম। কিন্তু যদি কেউ চায় হুম। যে দিবে দিব, হুম। না দিলে না দিল, আমার এটা আক্ষেপ নাই। তবে আমি সাধারণ জনগণের কাছে দোরগোড়ায় আমি যাওয়ার চেষ্টা করব হুম। যতটুকু পারি। কারণ এই 3 লক্ষ ভোটারের কাছে আসলে হুম। এই স্বল্প সময়ে যাওয়া সম্ভব না। হুম। অন্তত 3 লক্ষের জায়গায় অন্তত 30,000 ভোটারের কাছে যাতে যেতে পারি, বা রাইট। 30,000 পরিবারের কাছে যাতে যেতে পারি, সেই চেষ্টা আমার আছে। রাইট। সর্বশেষ এই ভোটের এই চেষ্টাটা আপনার সফল হোক। আর ভোটারদের কাছে যদি আপনার, আমাদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভোটারদের কাছে যদি আপনার কোনো অ্যাপিল, কোনো আহ, অ্যাপ্লিকেশন যদি থাকে। ভোটারদের কাছে আমার একটাই দাবি, সেটা হচ্ছে আপনারা প্রার্থী দেখবেন, প্রার্থীকে 3 ভাবে দেখবেন। হুম। প্রথমে হচ্ছে এই প্রার্থীর একটা ব্যক্তিগত জীবন আছে, হুম। তার ব্যক্তিগত জীবনে সে সৎ কিনা। হুম। আরেকটা হচ্ছে এই প্রার্থীর একটি সামাজিক অবস্থান আছে, সামাজিক অবস্থানে সে কতটুকু যোগ্য, কতটুকু শিক্ষিত, এবং সেইখানে সে সৎ কিনা। হুম। আরেকটা হচ্ছে যে এই প্রার্থী অতীতে বা আপনার যে জনগণের জন্য কতটুকু উপকার করেছে, আর এর দ্বারা ভবিষ্যতে কোনো উপকার আদৌ হবে কিনা। যদি এই 3টি বিষয় একবার বিবেচনা করেন, তাহলে আমি মনে করি ভোটটা কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কাতে দিতেই জনগণ বাধ্য হবে। আপনি একজন লয়ার হিসেবে বলেন তো যে সিলেটে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তিনি বলেছেন যে আসলে এই সংসদ নির্বাচনে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি প্রত্যেকটা দলের চেয়েছেন, স্বেচ্ছাসেবক চেয়েছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? এটা হলো মানে উনি একটা মনে চাইলে একটা কথা বলে দিলাম। হুম। বিষয়টা হলো এরকম হুম। যে আমার এখন মনে চাইছে হুম। যে আমি একটু বেসবল খেলবো, হুম। হ্যাঁ, এরকম ব্যাপারটা। পুলিশ নিরাপত্তা দেবে রাজনীতিবিদদের, হুম। জনগণকে। হুম। সেখানে পুলিশ চাচ্ছে নিরাপত্তা এখন, হুম। যে আমাদের নিরাপত্তা দাও। বিষয়টা কেমন হাস্যকর হয়ে যাচ্ছে না? এটা হাস্যকর একটা বিষয় যে পুলিশকে কেন আমরা স্বেচ্ছাসেবী দেবো। আপনাকে অবশ্যই এটাও ভাবতে হবে যে আসলে প্রতি 10,000 মানুষের বিপরীতে মাত্র 20 থেকে 25 জন পুলিশ। জি। এটা কি সম্ভব? এখন পুলিশ তো শুধু একা থাকবে না হুম। মাঠে, পুলিশের অন্যান্য সাথে ইউনিফর্ম বাহিনী থাকবে। ইউনিফর্ম বাহিনী থাকবে, সেনাবাহিনী আছে, হুম। এর বাইরে সাধারণ মানুষ আছে। আর সাধারণ মানুষ তো সবাই খারাপ না, হুম। সাধারণ মানুষ ম্যাক্সিমামই ভালো। হুম। খারাপ লোকের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। হুম। এটা টোটাল যে পুলিশ আছে, হুম। এই পুলিশ বাহিনীর সদস্য সংখ্যার থেকেও কিন্তু কম আচ্ছা। সন্ত্রাসীদের সংখ্যা। হুম।
কিন্তু পুলিশ সেগুলো জানে। পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ না করে যদি পুলিশ চোখ অন্ধ হয়ে ভাবে যে কিভাবে নিয়ন্ত্রণ করবো, হবে না। পুলিশ জানে তো কে সন্ত্রাসী, তাদের গ্রেফতার করলেই তো হয়ে যায়। হুম। তাদের গ্রেফতার করে হাজতে ভরে রাখবে, প্রশাসন জানে, প্রশাসন তাদেরকে স্পেশালি আটকায় রাখবে। আদালতও জানে হুম। যে কাদের আটকে রাখা দরকার হুম। আর কাদেরকে ছেড়ে দেওয়া দরকার। হুম। আদালতকেও সেটা ভাবতে হবে। মেহেরপুরে কি নির্বাচনের তেমন ঝুঁকিপূর্ণ জায়গা আহ, আপনার নলেজে আছে যে এই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ? জি, আমার নলেজে আছে। যেমন আপনার নতুন গ্রাম ঝুঁকিপূর্ণ জায়গা, রাজনগর ঝুঁকিপূর্ণ জায়গা, হিজলি ঝুঁকিপূর্ণ জায়গা, এবং আপনার আহ, রাজাপুর আছে, হুম। দারিয়াপুর আছে। হুম। এরকম কয়েকটা জায়গা একটু ঝুঁকিপূর্ণ আছে, খোঁজ পেয়েছি। এইগুলাতে আসলে একটু সমস্যা হতে পারে। এগুলোতে সমস্যা হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে কি আসলে প্রশাসনের তো আবার আপনি শুনেছেন নিশ্চয়ই যে ডিসি সাহেব তো বদলি হয়ে গেলেন, জি, এখানে আবার একজন নারী ডিসি হিসাবে আসলেন। তো এই প্রশাসনিক ভাবে কি আসলে এই যে এই বদলিগুলাকে কিভাবে দেখছেন? এটা কি নতুন সেট আপ? এটা আমি বুঝলাম না যে একজন প্রশাসনের অফিসার আসলেন 2.5 মাস কয়দিন কেন? হলো, 2.5 মাস। 2.5 মাস, তাহলে আবার ওনাকে কেন বদলি করে দিতে হবে? হুম। আমার তো মনে হয় এইখানে আহ, উনি স্বেচ্ছায় হুম। লবিং করে বদলি হয়ে গেলেন, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ মেহেরপুর একটা ছোট জেলা, হুম। পার্শ্ববর্তী নড়াইল জেলা একটা বড় জেলা। নড়াইলও খুব বেশি বড় না, 63 নম্বর, আর মেহেরপুর 64 নম্বর। যাই হোক, হুম। তারপরে সেটা একটু অবশ্য মাঝামাঝি। এই মুহূর্তে বড় হয়েছে এই কারণেই, ঢাকার সাথে তার যোগাযোগ 2 ঘন্টার 2 ঘন্টা। রাস্তা। আরেকটা বিষয় কাজ করে, আপনি হয়তো জানেন যে আমাদের সমস্ত প্রশাসন, বিশেষ করে ডিসিএসপি লেভেলের যে সকল অফিসার আছেন হুম। বা এর উপরে যারা আছেন, হুম। এদের সন্তানরা কিন্তু সবাই ঢাকায় পড়াশোনা করে এবং খুব দামি স্কুল কলেজে পড়াশোনা করে। ওনারা চান ওনাদের ফ্যামিলি ঢাকাতে অবস্থান করুক। সেই সূত্রে ওনারা চান কিভাবে ঢাকার কাছাকাছি দূরত্বে থাকা যায়। হুম। এই একটা বিষয় সবসময় ওনাদের মাথায় থাকে। এটাও আমাদের মতো ছোট জেলায় ভালো একজন ডিসি পাওয়া বা এসপি পাওয়া জন্য একটা অন্তরায় বলে আমি মনে করি। এগুলো একটা অন্তরায়। আপনার জন্য শুভকামনা। আপনার ভোট সুন্দর হোক, জনগণকে সাথে নিয়ে আপনি জনপ্রতিনিধিত্ব করবেন, এই আশাবাদ আমাদেরও আছে। কিন্তু মেহেরপুরের গণমাধ্যম নিয়ে যদি কোনো কথা থাকে যে আমি কতটুকু সমর্থন পাচ্ছেন আমি এগুলোতে? মেহেরপুরের গণমাধ্যমের উপরে অত্যন্ত প্লিজ, বিশেষ করে হুম। মেহেরপুর প্রতিদিনের উপরে হুম। আমি আশা করি যে মেহেরপুর প্রতিদিন যেভাবে হুম। একটি নিরপেক্ষতা বজায় রেখে হুম। এই মেহেরপুরকে রিপ্রেজেন্ট করছে, হুম। আগামীতে এটা বলবৎ রাখবে। এবং মেহেরপুরের যে সকল রাজনৈতিক বিষয় আলোচনায় আসবে এবং নির্বাচনের বিষয়ে আলোচনায় আসবে, সাধারণ জনগণ যাতে জানতে পারে, সেজন্য মেহেরপুর প্রতিদিন তার নির্বাচনে এটা ফলাও করে প্রচার করবে এবং সকল রাজনৈতিক দলকে হুম। সমান অধিকার দিয়ে হুম। আহ, আহ, নির্বাচনের প্রচারগুলা আহ, এবং খবরগুলা ছাপাবে বলে আমি অনুরোধ জানাচ্ছি মেহেরপুর প্রতিদিনকে। এবং অন্যান্য যেসব গণমাধ্যম আছে তারাও এটা করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, যদিও ফলাফলটা সময়ই বলে দেবে। আপনি এই আমাদের মেহেরপুর স্টুডিওতে একাধিকবার অতিথি হয়েছেন, আজকে আবারও আপনাকে পেলাম, এই জন্য কৃতজ্ঞতা। আহ, এই যে অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলা যায় আমি তো প্রায় 1700 উপরে অতিথির সাথে কথা বলছি একটা লম্বা সময় ধরে, 6-7 বছর হয়ে গেল, 6 বছর পার হয়ে গেছে, 7 বছর চলছে এই মুক্ত কথা অনুষ্ঠান, সংবাদ বিশ্লেষণ। এর সাথে আমরা আরো যুক্ত করেছি প্রগতি নামের একটা অনুষ্ঠান, শিল্প সাহিত্য নিয়ে একটা অনুষ্ঠান করছি, সাতকাহন, আবার ইয়ে নিয়ে একটা অনুষ্ঠান করছি, আপনার শিক্ষা বিটের একটা অনুষ্ঠান করছি, মেহেরপুর শিক্ষা ভাবনা। কেমন লাগছে এই বিষয়গুলা যে প্রত্যন্ত অঞ্চলে আমরা এটা করছি? আসলে আমি আবির্ভূত বলতে পারেন। আমি আগে বাংলাদেশের টেলিভিশনে একসময় বিটিভিতে হুম। এরকম অনুষ্ঠান দেখেছি। হুম। তারপরে বেসরকারি টিভি চ্যানেল গুলো হলো সেইখানে দেখি। আমি একসময় ভাবতাম যে ওইখানে যে অনুষ্ঠানগুলো হয়, ওইখানে ওইখানকার আলোচনাগুলো আসে। আমার মেহেরপুরের যে আহ, স্থানীয় বিষয়। স্থানীয় যে বিষয়গুলো সেগুলো তো আলোচনায় আসে না। কেউ হুম। যে বলেও না। হুম। তো তখন মনে হতো যে চিঠি লিখি যে এখানে যে আমাদের মেহেরপুরের বিষয়গুলো একটু আলোচনা করেন। হুম। তো এখন যে মেহেরপুর প্রতিদিন এই যে অনুষ্ঠানটার মাধ্যমে মেহেরপুরের যে দোষ ত্রুটি ভালো মন্দ গুলো উঠিয়ে নিয়ে আসছে, হুম। এগুলো সারা দেশের মানুষ দেখছে। এটা আমার কাছে একটা অন্যরকম পাওয়া এবং ভালো লাগা আমি মনে করি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মিজানুর রহমান।
ভবিষ্যতে আপনাকে আবারও ডাকবো অতিথি হিসাবে। ততক্ষণ ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এবং আমি আশাবাদ ব্যক্ত করব যে মেহেরপুর প্রতিদিন তার এই কার্যক্রম চালিয়ে যাবে, এবং আমাদের সহযোগিতা মেহেরপুর প্রতিদিনের প্রতি সবসময় আছে, এবং মেহেরপুরবাসীও আমার মনে হয় মেহেরপুর প্রতিদিনকে লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে এই অনুষ্ঠানটা প্রচারে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান, যিনি প্রার্থী হয়েছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ মেহেরপুর ইয়েতে, সংসদীয় আসনে। নতুন কোনো অতিথি আসবেন, কোনো প্রার্থী আসবেন, রাজনৈতিক নেতা আসবেন, বা অন্য কোনো বিষয় নিয়ে কোনো আমাদের কৃষক, ব্যবসায়ী আসবেন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।